নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই ভিডিওটা আমি করতেছি, আপনারা জানেন যে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তাকে প্রধানমন্ত্রী বলবো কারণ তাকে অসাংবিধানিকভাবে অপসারণ করা হয়েছে। তো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন। এই নিয়ে একটা টানাপোড়েন চলতেছে। তো আমি এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে। আমাকে অনেক কিছু মানুষ বলেন যে আমার ভিডিওগুলি ছোট করতে। আসলে আমি এমন একজন টাইপের মানুষ যে আই লাইক একটু বড়, আমি একটু বিশদ আলোচনা করতে চাই, রীতিমতো পডকাস্টের মতো, যেগুলি নাকি 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে। তো সেরকম আলোচনা আমি করতে চাই, বাট এই ভিডিওটা একটু বড় হবে। সুতরাং যাদের টাইম কনস্ট্রেন্ট আছে বা যাদের এমবির সমস্যা আছে তারা আপনারা সেইভাবে আপনারা পরিকল্পনা করুন কিভাবে এই ভিডিওটা দেখতে বা না দেখতে। তো দর্শক, বাংলাদেশের রাজনীতিতে খেলাটা এই মুহূর্তে আবার খুব ভালোভাবেই জমে গেছে এবং এইবারের খেলার কেন্দ্রবিন্দু হলো নয়াদিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তিনি বক্তব্য দিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিলেন। তো বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তিনি তুলেছেন। তারপরে এর পরপরই আমরা দেখলাম যে ঢাকায় আগুন লেগে গেছে। বাংলাদেশ সরকার ক্ষুব্ধ, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে। প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে এই সুযোগটা কেন দিল? তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই থাকে তাহলে সেই আশ্রয়ে থেকে তাকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর এবং সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দেওয়া হচ্ছে? তো প্রশ্নটা অবশ্যই বৈধ। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। ভারতের কোনো কর্মকাণ্ড বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে যদি মনে হয় তাহলে বাংলাদেশ সেটার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এইখানে আমরা আজকে আরেকটা প্রশ্ন করতে চাই, এবং আমরা কি শুধু ঘটনাটা দেখছি নাকি ঘটনাটার পেছনের বড় খেলাটা দেখছি? আমার প্রশ্ন, ভারত কি বাংলাদেশকে নিয়ে তার স্ট্র্যাটেজি বদল করেছে? ভারত কি মনে করছে না সেটা আমি জানি না, তবে সেটা আমার যে দৃষ্টিভঙ্গি তা থেকে আমি মনে হচ্ছে যে ভারত ভাবছে যে অনেক হয়েছে অ্যাপিজমেন্ট, অনেক হয়েছে তোষণ, অনেক হয়েছে বোঝানো, অনেক হয়েছে সম্পর্ক ভালো রাখার চেষ্টা। তো এইবার দিল্লি বলতে চাইছে যে ঠিক আছে, এইবার আমরা আমাদের খেলাটা খেলব। তো আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা, বাংলাদেশের পক্ষ থেকে প্রবল আপত্তি। এবং এটা প্রথমবার না, এর আগেও শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার অনুরোধ করেছে। 2025 সালের ফেব্রুয়ারিতেও বাংলাদেশ ভারতীয় কূটনীতিককে প্রতিবাদপত্র পাঠিয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ করেছে, নোট দিয়েছে, প্রোটেস্ট নোট। তো এইবার পরিস্থিতিটা আরও এক ধাপ এগিয়ে গেছে, কারণ শেখ হাসিনা শুধু কোনো এই যে ফেসবুক মেসেজ বা রেকর্ডেড স্পিচ তিনি দেন নাই। তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছেন। তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। বাংলাদেশ এটাকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসাবে দেখছে, কিন্তু এরপরেই ভারত বলছে যে একটু দাঁড়ান, এই অনুষ্ঠান ভারত সরকার আয়োজন করেনি,
এটা করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। এটা একটা স্বাধীন মিডিয়া অর্গানাইজেশন। ভারত সরকার শেখ হাসিনার বক্তব্য এন্ডোর্সও করছে না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেটা স্পষ্ট করে বলেছে। কিন্তু এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ ভারত সাইমultaneously এখানে দুইটি বার্তা দিতে যাচ্ছে বা দিতে পারছে। একদিকে ঢাকা সরকারকে বলছে যে এটা আমাদের সরকারি অনুষ্ঠান নয়, অন্যদিকে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ভারতের মাটিতে আছেন, ভারতের আশ্রয়ে আছেন, এবং যদিও ভারতের গেস্ট হিসাবে আসেন কিন্তু এক ধরনের রাজনৈতিক আশ্রয়েই তিনি আছেন, কারণ তার ভিসা নাই সেখানে থাকার। সো একটা বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় বা আতিথেয়তার বিবেচনায় যেভাবেই বলেন তাকে সেখানে রাখা হয়েছে, এবং তিনি সেইখানে থেকে কথা বলছেন একটা রাষ্ট্র, বাংলাদেশের সাথে, যেই রাষ্ট্রের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। তো আমার ধারণা যে এই 2 বছরে ভারতের হিসাব বদলে গেছে। আমার মনে হচ্ছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে একটা এন্ড গেম মেন্টালিটির দিকে এগুচ্ছে, যে আমরা এইটা আর বেশি দিন ঝুলিয়ে রাখতে চাই না, আমরা এই খেলাটা শেষ করতে চাচ্ছি। তো এন্ড গেম বলতে আমি কোনো সামরিক অভিযান বোঝাচ্ছি না, আমি বলছি যে একটা স্ট্র্যাটেজিক এন্ড গেম, সেটা কূটনৈতিক গেম বলা চলে, পলিটিক্যাল লেভারেজ, প্রেশার পলিটিক্স। কে কার কতটা প্রয়োজন সেই হিসাব নতুন করে কষা হচ্ছে। ভারত বহু বছর ধরে বাংলাদেশকে নিয়ে একটা পার্টিকুলার পলিসি অনুসরণ করেছে, তাদের সাথে এনগেজমেন্ট করেছে, কোঅপারেশনের দিকে গেছে, কানেক্টিভিটির দিকে গেছে, ইকোনমিক রিলেশনশিপের দিকে গেছে, তারপরে সিকিউরিটি পার্টনারশিপ, কোঅপারেশন, ট্রেড, পাওয়ার, ভিসা, মেডিকেল ট্রাভেল, এডুকেশন, এই জাতীয় জিনিসপত্র, তারপরে দুর্যোগের সময় সহযোগিতা, জ্বালানি, কখনো খাদ্যপণ্য, বিদ্যুৎ, এক কথায় এই মানে বাংলাদেশের সাথে একটা আষ্টে পৃষ্ঠে নানামুখী একটা সম্পর্ক রক্ষার চেষ্টা করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ভাবতেছে যে এই যে আমরা এইরকম পলিসি নিয়েছিলাম, তুষণের রাজনীতি, অ্যাপিজমেন্ট রাজনীতি, আমাদের বিরুদ্ধে এত কথা হয়েছে, এত মানে বাগাড়ম্বর করা হচ্ছে, তাহলে এই আমরা এত কিছু করার পরেও কি আমাদের প্রতি, ভারতের প্রতি বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের জনগণের কোনো গুডউইল তৈরি হয়েছে? তো বাংলাদেশে এমন একটা শ্রেণী আছে, সেটাকে রাজনৈতিক শ্রেণী বলবেন কিনা জানি না, মানে আমি যাদেরকে জঙ্গি বলি আর কি, মানে জঙ্গি বেসিকলি বাংলাদেশে এই মুহূর্তে মেজরিটি আমি বলবো রাইট নাও। কারণ ভারত যাই করুক না কেন, যেইটাই করবে, ভারত তাদের কাছে শত্রুই থাকবে। ভারত যদি বিদ্যুৎ দেয় বলবে আধিপত্য, ভারত যদি বিদ্যুৎ না দেয় বলবে বাংলাদেশকে বিপদে ফেলছে, ভারত যদি ভিসা দেয় বলবে কালচারাল ডমিনেশন, ভিসা বন্ধ করলে বলবে বাংলাদেশিদের অপমান করছে, সম্পর্ক ভালো রাখলে বলবে দিল্লি বাংলাদেশ দখল করে ফেলেছে, সম্পর্ক খারাপ হলে বলবে দিল্লি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। অর্থাৎ ভারত এখন হয়তো একটা সাধারণ সত্যটাকে বুঝতে শুরু করেছে যে যারা ভারতকে অপছন্দ করে তারা ভারতকে অপছন্দ করবেই, যারা ভারতকে পছন্দ করে তারা ভারতকে ঘৃণা করবে না, এই অবস্থায় দাঁড়িয়ে আর কি। আর আদর্শগতভাবে ভারতকে যারা ঘৃণা করে তারা হয়তো কোনো দিনই ভারতকে ভালোবাসবে না। এই সত্যটা হয়তো ভারত বুঝতে পেরেছে, যে আপনি তাদের কলিজা ভুনা করে খাওয়ান, তারপরও বলবে কলিজাটা ভারতীয় ষড়যন্ত্র। একটি রাষ্ট্র যদি বুঝে যায় অ্যাপিজমেন্ট দিয়ে যেই অ্যাডভার্সারিয়াল কনস্টিটিউয়েন্সি আছে সেটাকে জয় করা যাচ্ছে না, তখন কি করবে? রাষ্ট্রকে তারা অন্যদিকে তাদের পলিসিটাকে আবার রিভিউ করতে হবে, এবং তখন তারা আর অ্যাফেকশন অর্থাৎ ভালোবাসার দিকে না এগিয়ে তারা সেখানে একটা লেভারেজ তৈরি করার চেষ্টা করবে, মানে একটা ফোর্স রিলেশনশিপ। ওকে লিসেন, এনাফ ইজ এনাফ, নাও লেটস
get down to business. Your interest versus my interest. তুমি আমাকে একটু খামচি দিলে আমি তোমাকে চিমটি দেব, বাট আমি তোমাকে পিঠটা কি বলে চুলকায় দিলে আমি তোমাকে একটু গালে আদর করে দিব। সেরকম একটা লেভারেজের সম্পর্ক ভারত এখন তৈরি করতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো শেখ হাসিনার ঘটনাটা কি সেই পরিবর্তনের সিগন্যাল কিনা সেটা আমরা চিন্তা করতে পারি। ভারত এখন কি বলতে চাইছে যে আপনারা মানে আমাদের ভালোবাসেন কিনা সেটা আমাদের প্রধান সমস্যা নয়, আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কি সেটা আমাদের সমস্যা। কারণ আপনাদের ভালোবাসা আমরা চেয়েছিলাম, বাট ভালোবাসা পাই নাই, বা পাবার আর আশাও নাই। আপনারা ভালোবাসতে পারবেন না, আপনাদেরকে কলিজা বুনা করে খাওয়াইলেও আপনাদের কোনো কাজ হবে না। সো এখন লেট আস টক অ্যাবাউট ইন্টারেস্ট। মানে এইটা আমার মনে হচ্ছে যে একটা বড় পরিবর্তনের একটা ইঙ্গিত। মানে তো তারা আগে ভাবতো যে বাংলাদেশকে সঙ্গে রাখবো, যাই করি বাংলাদেশকে সঙ্গে রাখবো, উন্নয়নের সহযোগী হবে, সব কিছু হবে। এখন যদি পলিসিটা হয়ে যায় যে না, বাংলাদেশকে ম্যানেজ করতে হবে, বাংলাদেশকে কিভাবে ম্যানেজ, মানে বাংলাদেশকে নিয়ে লুটুপুটু খেলবে, তো সেই লুটুপুটুটা কিন্তু অনেক ধরনের, অনেক আঙ্গিকে হইতে পারে। তো এই দুইটার মধ্যে ম্যানেজ এবং সঙ্গে নিয়ে চলা, এই দুইটার মধ্যে একটা বিরাট পার্থক্য, এবং সেই ম্যানেজমেন্টের একটা কার্ড হইতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হয়তো ভারতের একমাত্র কার্ড না, কিন্তু তিনি যে একটা পলিটিক্যাল কার্ড, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো শেখ হাসিনাকে এই পলিটিক্যাল স্পেস দেওয়া কেন, মানে এর মধ্যে তারেক রহমানের জন্য একটা মেসেজ আছে। ভারত বলতে চাইছে আপনাকে এবার আপনার অবস্থান বা বাংলাদেশের অবস্থান পরিষ্কার করতে হবে। কারণ বিএনপির ভারত নীতি দীর্ঘদিন ধরেই একটা ডেলিকেট ব্যালেন্সের মধ্যে ছিল, যে একুল রাখি মানে এরকম একটা অবস্থা তাদের। জঙ্গিদেরও তাদের চাই, ভারতকেও তাদের চাই। মানে তো বাংলাদেশ বা তারেক রহমান ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করতে চেয়েছে। সেটা ভৌগোলিক কারণে, সেটা অর্থনৈতিক কারণে, বাণিজ্যের কারণে, সীমান্তের কারণে, নিরাপত্তার কারণে। অন্যদিকে এই যে বাংলাদেশের যেই ভারত বিরোধী যেই রাজনীতি, যেই সেন্টিমেন্টটা, এইটা বিএনপি মনে করেছে যে এটা তাদের জন্য একটা পলিটিক্যাল রিসোর্স, যে এই ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করে ভারতকে তারা এই ম্যানেজ করবে। মানে উল্টা এখন আমি মনে করতেছি যে ভারত বাংলাদেশকে এখন ম্যানেজ করার চেষ্টা করবে, মানে ম্যানেজ করার দিকে যাচ্ছে। অথচ বাংলাদেশ এতদিনে, গত 2টা বছর বাংলাদেশ ভারতকে ম্যানেজ করতো ওইভাবে যে দেখো আমাদের এই জঙ্গিরা এটা চাচ্ছে আর আমরা এটা চাচ্ছি। সুতরাং এই হয়তো ভারত বাংলাদেশে একটা স্পেস দিয়েছিল, তো সেই স্পেসটা কি এখন ভারত আবার দেবে কিনা। তো এই বিএনপি এটা ভারতকেও ছাড়তে চায় না, জঙ্গিদেরকেও ছাড়তে চায় না। তারা আগেরটাও খাইতে চায়, আবার গোড়াটাও কুড়াতে চায়, যেটা আমাদের একটা প্রবাদ আছে আর কি। তো তাদের বক্তব্য হলো যে দিল্লির সাথে আমাদের সম্পর্ক থাকবে, আবার দেশের ভারত বিরোধী যেই কনস্টিটিউয়েন্সি আছে তাদেরকেও বলবো যে দেখেন আমরাই ভারতের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সোচ্চার, কিন্তু এই দুই নৌকায় পা দিয়ে মানে বেশি দিন যে চলা যায় না, সেটা হয়তো এই বাংলাদেশ এই মুহূর্তে টের পাবে। সুতরাং এই প্রশ্নটা এখন আসতেছে যে তারপরে বলা হচ্ছে যে শেখ হাসিনা কেন বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু আমরা তো ভুলে যাই নাই যে তারেক রহমান লন্ডনে বসে কথা বলেছে। লন্ডন কি বিদেশ না, তাই না? তো বলা হচ্ছে যে শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি করতেছে, ভয়ঙ্কর ব্যাপার। ভারত তাকে কীভাবে অনুমতি দিল? আমি তখন খুব সাধারণ একটা প্রশ্ন করি, তারেক রহমান কোথায় বসে বাংলাদেশের রাজনীতি করত? লন্ডনে নিশ্চয়ই। 1 বছর 2 বছর না, সে বছরের পর বছর 17 বছর
লন্ডনে থেকে বিএনপির সভায় বক্তৃতা দিয়েছে, ভিডিও কলে যোগ দিয়েছে, দলের নেতাদের নির্দেশনা দিয়েছে, দলের কমিটিতে নেতা সেজেছে, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কথা বলেছে, রাজনৈতিক স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে। আর তখন তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দণ্ড ছিল, দুর্নীতির মামলায় তার কারাদণ্ড ছিল, মানি লন্ডারিংয়ের মামলাতেও দণ্ডিত হয়েছিল। তাহলে তিনি একজন কনভিক্টেড ফেলন, কনভিক্টেড ক্রিমিনাল হয়ে বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি করেছে। বিএনপি তখন কি বলেছিল? তখন তারা বলেছে যে তিনি রাজনৈতিক নেতা, তার কথা বলার অধিকার আছে, তিনি বিদেশে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারেন। তো বুঝলাম, ফেয়ার এনাফ, আমি সেই আর্গুমেন্টটা বুঝি। কিন্তু আজকে শেখ হাসিনার ক্ষেত্রে কি রোল বদলে গেছে? আমি শুধু একটা প্রিন্সিপাল নিয়ে প্রশ্ন করছি যে বিদেশে থাকা একজন রাজনৈতিক নেতা কি নিজের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না? যদি পারেন, যদি এটা হ্যাঁ হয়, তাহলে হাসিনার ক্ষেত্রেও প্রিন্সিপালটা এক্সপ্লেন করতে হবে। না হলে তারেক রহমানের ক্ষেত্রে কেন ঠিক ছিল সেটাও এক্সপ্লেন করতে হবে। শুধু ব্যক্তি বদলে গেলে প্রিন্সিপাল বদলে যাবে, এটা গণতন্ত্রের আর্গুমেন্ট হতে পারে না। এখানে আরও একটা মজার বিষয় আছে যে 2015 সালে বাংলাদেশের হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচার এবং প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং সেই রেস্ট্রিকশন 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত কার্যত বহাল ছিল। বিএনপি তখন কি বলতো এটা স্বৈরাচারিতা, এটা বাক স্বাধীনতার হরণ, এটা গণমাধ্যমের স্বাধীনতা হরণ, এটা বিরোধী দলের কণ্ঠ রোধ করা। তো আমি বলছি ঠিক কথা, মানে অবশ্যই দিস ইজ মানে টু দি পয়েন্ট। কিন্তু আজ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করাও নিষিদ্ধ বা সীমিত করা হয়, যেটা করা হয়েছে বাংলাদেশে, তখন বিএনপি বলতে পারে হাসিনাও তো আমাদের সঙ্গে একই কাজ করেছিল। ঠিক আছে, গুড আর্গুমেন্ট। কিন্তু সমস্যাটা হলো, আপনি যদি বলেন স্বৈরাচার আমার সঙ্গে যা করেছে, এখন আমি ক্ষমতায় এসে তার সঙ্গেও সেটাই করব, তাহলে আপনি স্বৈরাচারের কাজকে ভুল প্রমাণ করছেন না। আপনি শুধু বলছেন স্বৈরাচারের অস্ত্রটা এবার আমার হাতে, তাহলে স্বৈরাচারকে, এই প্রশ্নটা খুব আনকমফোর্টেবল, কিন্তু করতে হবে। বিএনপি যদি বলে তারেক রহমানের বক্তব্য বন্ধ করা ছিল স্বৈরাচারিতা, তাহলে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করা কি? এইখানেই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা। আমরা প্রিন্সিপাল ফলো করি না, আমরা পার্সোনালিটি ফলো করি। আমার লোক করলে সেটা গণতন্ত্র, আপনার লোক করলে সেটা ষড়যন্ত্র। আমার লোক বিদেশ থেকে বক্তব্য দিলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, আপনার লোক বিদেশ থেকে বক্তব্য দিলে রাষ্ট্রবিরোধী তৎপরতা। শেখ হাসিনা দিল্লিতে বসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন। এখানে একটা আনকমফোর্টেবল কম্পারিশন তৈরি হয়েছে। ভারত সরকার এখন বলছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অর্গানাইজেশন অনুষ্ঠান, আমরা অর্গানাইজ করিনি, আমরা শেখ হাসিনার বক্তব্য এনরোচও করছি না। এই আর্গুমেন্টের ভেতরে একটা লিবারেল ডেমোক্রেটিক প্রিন্সিপাল আছে, এবং ভারত সবসময় সেই লিবারেল ডেমোক্রেটিক প্রিন্সিপালের প্রতি আস্থাশীল থেকেছে। কিন্তু বাংলাদেশ সেটা কখনোই করেনি। আর এই যে ভারত থেকে বা যে কোনো রাষ্ট্র থেকেই কেউ কথা বললেই রাষ্ট্র সেই কথার মালিক হয়ে যায় না। একটা নিউজ পেপার কাউকে ইন্টারভিউ করলো, তার মানে কি সরকার ইন্টারভিউর সব কথা এন্ডোর্স করেছে? অবশ্যই না। তাহলে শেখ হাসিনা যদি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন, তার প্রতিটি কথার দায় ভারত সরকার কেন নেবে? ঢাকার আপত্তিটা আমি বুঝি, কারণ তিনি সাধারণ একজন এক্সাইল নন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা বলে সাবেক প্রধানমন্ত্রী, আমি বলি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি পলিটিক্যালি অ্যাক্টিভ, তিনি বাংলাদেশকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, তাই ডিপ্লোম্যাটিক সেন্সিটিভিটি আছে বাংলাদেশের তরফ থেকে। কিন্তু মিডিয়া ফ্রিডম এর প্রশ্ন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং লন্ডন যে তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দিতে দিয়েছে, সেটাও কিন্তু মিডিয়া ফ্রিডমের জন্যই দিয়েছে। সুতরাং তারেক রহমান যেটা এক্সারসাইজ করেছে, শেখ হাসিনা সেটা এক্সারসাইজ করলে অন্তত তারেক রহমানের সরকার থেকে সেই প্রতিবাদটা আসা মোটেও সমীচীন না। তো এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যেই অংশটা, সেটা নিয়ে কথা বলি যে বাংলাদেশ প্রতিবাদ করেছে, সেটা করুক,
কিন্তু বাংলাদেশের একদল রাজনীতিবিদ এমনভাবে কথা বলছে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কেউ বলছেন ভারত বাংলাদেশের ওপর আধিপত্য বজায় রাখতে চাইতেছে, কেউ বলছেন বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানাতে চাইতেছে, কেউ বলছেন এটা সভারেন্টির বিরুদ্ধে অ্যাগ্রেশন। বেশ, যদি সত্যি সেটা বিশ্বাস করেন তাহলে কথায় আপনারা থেমে আছেন কেন? তো যুদ্ধের বদলে যুদ্ধ ডাকেন। ভারত এত খারাপ, তাহলে আমদানি বন্ধ করে দিন। তো আমি একটা চ্যালেঞ্জ দেই, এবং চ্যালেঞ্জ বিভিন্ন সময়ই দিয়েছি। আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে ভারত বাংলাদেশের শত্রু, তাহলে ঘোষণা দিন ভারত থেকে আমদানি বন্ধ। দেখি আজ থেকেই পেঁয়াজ লাগবে না, খাদ্যপণ্য লাগবে না, কাঁচামাল লাগবে না, বিদ্যুৎ লাগবে না, ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল ইনপুট আপনার দরকার পড়বে না, এলিমেন্টস লাগবে না, কাঁচামাল লাগবে না, বর্ডার ট্রেড লাগবে না। ঘোষণা করে দিন বয়কট ইন্ডিয়া, বয়কট আপনাদের সেই পয়গম্বর নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য। সে কিন্তু আপনাদেরকে তো মানে মগজ ধোলাই করে বারবারই ভারতকে বয়কট করতে বলেছে, কিন্তু বয়কটটা আপনারা করছেন না কেন? আপনারা কথায় না, রাষ্ট্রের পলিসি হিসাবে সেটা করতে পারবেন। যদি আপনার রেটরিক সত্য হয়, তাহলে তার পলিসি কনসিকুয়েন্স গ্রহণ করতে আপনি পারছেন না কেন? আরেকটা কাজ আমি বলবো যে বাংলাদেশকে করা উচিত। গত 15 বছর ধরে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে একের পর এক গোলামির চুক্তি করেছেন। ঠিক আছে, এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নেই, তাহলে সমস্যাটা কোথায়? একটা হোয়াইট পেপার আপনারা প্রকাশ করুন, বলুন এই হলো 1 নম্বর গোলামির চুক্তি, এই হলো 2 নম্বর গোলামির চুক্তি, এই হলো 3 নম্বর, এবং কোন ক্লজ বাংলাদেশের ক্ষতি করেছে জনগণকে দেখান, তারপর বাতিল করে দিন। রাষ্ট্র সভারেন রাইট থাকলে রিনেগোশিয়েট করতে পারে, সেটা করা উচিত। যেটা লিগালি ক্যান্সেল করা যায় সেটা ক্যান্সেল করুন, যেটা যায় না কেন যায় না জনগণকে জানান। কিন্তু শুধু বছরের পর বছর এই যে আপনারা গোলামির চুক্তি এই জিগির তুলবেন, এইটা তো নট গুড থিং, তাই না? এখন আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, এখন স্লোগানের অডিট করার সময় যে আপনাদের স্লোগান আর কাজের মধ্যে কি মেল গরমেল আছে। আমরা তো আসিফ নজরুলকে শুনেছিলাম যে মানে সরকারে আসার আগে আর কি, যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। এখনও ওই নষ্ট ব্রাহ্মণের কথায় আমরা শুনি, আপনাদের পয়গম্বর আর কি যিনি। আমার খুব আই ফিল ভেরি প্রাউড যে একটা নষ্ট ব্রাহ্মণ, মানে সে অন্তত হিন্দুর ওরসজাত, সেই ব্যক্তিটি আপনাদের পয়গম্বর হয়েছে। আই ফিল ভেরি প্রাউড। এবং সেও এখনও বলতেছে যে ভারতীয়রা নাকি বাংলাদেশে চাকরি করে। তাহলে আপনার এই ইউনুস মানে উনুক আর কি, উনি কি কাজটা করেছেন? কেন এই একটা লোককে বের করে বলতে পারেন নাই যে এই লোকটা ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে? কিন্তু এই জিনিসগুলা হয়নি। তারপরে আমরা শুনি যে কালচারাল হেজিমনি চালায় নাকি ভারত, কালচারাল আধিপত্যবাদ চালায়। আপনাদের ওই যে শাহুয়া মাহুয়া হাদি আছে না, এই হাদির কথা আপনারা আপনাদের মানে পয়গম্বরের বাণী হিসাবে গ্রহণ করেন, এবং তাহলে ভারতীয় সিনেমা, গান, টেলিভিশন, সাহিত্য, ভাষা, সংস্কৃতি সবই নাকি আপনাদের কাছে আধিপত্যের অস্ত্র। বেশ, তাহলে এটাই রাষ্ট্রের অফিসিয়াল অ্যাসেসমেন্ট যদি হয়, তাহলে পলিসি করুন, কালচারাল এক্সচেঞ্জ বন্ধ করে দিন, ভারতীয় অনুষ্ঠান বন্ধ করে দিন। মানে কেউ আমরা দেখেছি যে এই যে হাসনাত আবদুল্লাহ, চান কপাইল্লা, তারপরে ওই জঙ্গি মাহফুজ, এরা বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, 7 সিস্টার দখল করবে, কত কিছু বলতেছে। কিছু মায়া মানুষও নাকি এখন রাস্তায় নেমে এই সমস্ত কথা বলে যে আমরা 1 ঘন্টায় নাকি, তারা নাকি 4 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে, 7 সিস্টার্স দখল করে নেবে। তা আমি যেটা বলবো যে সেটা হলো যে শব্দেরও দায় আছে। যুদ্ধ খুব সিরিয়াস শব্দ, তাহলে শুরু করে দিন, জাস্ট স্টার্ট। আমি বলবো যে ফেসবুক গরম করা বাদ দিয়ে এই যে আবদুল্লাহরা বাস্তবতা মেনে নেওয়া উচিত। বাংলাদেশ আর ভারত পাশাপাশি থাকবে, আজও থাকবে, আগামীকালও থাকবে, 100 বছর পরেও থাকবে। সরকার বদলাবে, প্রধানমন্ত্রী বদলাবে, কিন্তু জিওগ্রাফি বদলাবে না। আপনার প্রতিবেশীকে আপনি পছন্দ করতে পারেন,
অপছন্দ করতে পারেন, কিন্তু সকালে উঠে তাকে ওই প্যাসিফিক ওশেনের ওই পারে পাঠিয়ে দেবেন সেটা আপনি পারবেন না। এবং ভারতের মতো ক্ষমতাধর একটা দেশ, একটা বৃহৎ অর্থনীতির দেশকে তো আপনি পারবেনই না। এটা তো আপনি আকাশ কুসুম কল্পনা করলে হবে না। ভারত সম্ভবত এখন ভাবছে যে ভালোবাসার দরকার নেই। ভারত হয়তো বুঝে গেছে বাংলাদেশের সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। রাষ্ট্রের কাজ ভালোবাসা সংগ্রহ করা নয়, রাষ্ট্রের কাজ ইন্টারেস্টকে প্রোটেক্ট করা, ইন্টারেস্টকে পার্সিউ করা। যে বাংলাদেশি ভারতের সঙ্গে ভালো সম্পর্ককে উপকারী মনে করেন তিনি সেটা মনে করবেন, আর যার পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হয়েছে ভারত বিরোধিতার ওপর, তাকে আপনি 100 ভিসা দেন, বিদ্যুৎ দেন, পেঁয়াজ দেন, চাল দেন, দুর্যোগে সাহায্য করেন, শেষ পর্যন্ত মানে বলতেই পারে যে এটার ভেতরেও ভারতের ষড়যন্ত্র আছে। তাহলে দিল্লি যদি এখন বলে ঠিক আছে ভালোবাসতে হবে না, কিন্তু আমাদের ইন্টারেস্টের হিসাব আমরা করব, আমি অবাক হব না। বাংলায় আমরা বলি অনেক দিন নরমে বলেছি, এবার একটু গরমে বলা যাক। আমি সামরিক গরম বোঝাচ্ছি না, আমি বলছি যে ডিপ্লোম্যাটিক প্রেশার, ইকোনমিক লেভারেজ, তারপরে ভিসা পলিসি, ট্রেড, ট্রানজিট, কানেক্টিভিটি, রিজিওনাল ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল লবিং, পলিটিক্যাল সিগন্যালিং, এগুলি সব রাষ্ট্রের হাতে থাকা টুলস। এগুলি এক একটা রাষ্ট্রের কাছে অস্ত্র। ভারত কি এখন সবগুলো খুব বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করতে প্রস্তুত? শেখ হাসিনার দিল্লি অ্যাপিয়ারেন্স আমার মনে হয় যে এটা একটা সিগন্যাল, জানি না, কিন্তু আমরা কিন্তু এটা ধারণা করতেই পারি। আর শেখ হাসিনা ভারতের হাতে কত বড় কার্ড। একটা বিষয় ভুল করলে চলবে না, শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের বিশাল একটা রাজনৈতিক ইতিহাস তার সঙ্গে যুক্ত। তার বিরোধীরা আছে, প্রবল বিরোধীরা আছে, আবার সমর্থকও আছে এবং অনেক সমর্থক আছে। আওয়ামী লীগের রাজনৈতিক নেটওয়ার্ক রাতারাতি আপনি পৃথিবী থেকে উধাও করে দিতে পারবেন না, উধাও হয়ে যায়নি। তাই শেখ হাসিনা যখন কথা বলে বাংলাদেশের রাজনৈতিক বাজারে রিয়াকশন হয়, তার মানে তিনি এখনও একটা পলিটিক্যাল ভেরিয়েবল। আর দিল্লিতে বসে থাকা এই ভেরিয়েবলটাকে যদি ভারত স্ট্র্যাটেজিক লেভারেজ হিসাবে দেখে, সেটা জিও পলিটিক্যাল লজিকের বাইরে নয়। এটি আমার অ্যানালাইসিস। আমি ভারত সরকার প্রকাশ্যে এমন কোনো কথা বলেনি, বরং তারা বলছে তারা শেখ হাসিনার বক্তব্য এন্ডোর্স করে না, কিন্তু ডিপ্লোমেসিতে অফিসিয়াল স্টেটমেন্ট আর স্ট্র্যাটেজিক যেই রিয়ালিটি সেই সব সময় এক জিনিস নয়। আমার মনে হয় এর পুরো খেলায় সবচাইতে অস্বস্তিকর অবস্থায় এখন বিএনপি। কারণ শেখ হাসিনা চুপ থাকলে বিএনপির সুবিধা, তিনি ভারত থাকবেন, চুপ থাকবেন, আওয়ামী লীগ পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকবে, বাংলাদেশ তার নিজের পথে যাবে, বিউটিফুল। কিন্তু শেখ হাসিনা যদি কথা বলতে থাকেন, তাহলে তিনি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বার্তা দিতে থাকেন, তাহলে তিনি যদি আন্তর্জাতিক মিডিয়ায় ইন্টারভিউ দেন, তাহলে তিনি যদি বাংলাদেশের সরকারের প্রতিটি সিদ্ধান্তের সমালোচনা করেন, তাহলে বিএনপি কী করবে? শেখ হাসিনা বলেছেন আমি দেশে ফিরব, তো বিএনপি কি এখন বলবে যে না আপনি বাংলাদেশি হলেও বাংলাদেশে ঢুকতে পারবেন না? অথবা বলবে আসুন আদালতের মুখোমুখি হন? সেটা বললেও কিন্তু পলিটিক্যাল রিস্ক আছে, কারণ শেখ হাসিনার এই যে সশরীরে বাংলাদেশে প্রত্যাবর্তন, এটা কিন্তু একটা এনর্মাস একটা পলিটিক্যাল রিস্ক হিসাবে থাকবে বিএনপির জন্য। কারণ শেখ হাসিনার যেই প্রেজেন্স, এটা চারটিখানি কথা না। তো শেখ হাসিনাকে বাইরে রেখেও শান্তি নেই, ভারতে রেখেও শান্তি নেই, এবং তাকে কথা বলতে দিলেও সমস্যা, চুপ করাতে গেলেও অনেক সমস্যা। মানে বিএনপি এই মুহূর্তে আমি মনে করি যে একটা ত্রিশঙ্কু অবস্থানে আছে, গিলতেও পারতেছে না, ফেলতেও পারতেছে না। তো আমার মনে হয় যে বিএনপি এখন ভাবতেছে, বিশেষ করে তারেক, যে আমি কেল্লে গিয়ে দেশে ফিরলাম, তো আমার তো ক্ষমতায় না আসাই ভালো ছিল। কারণ এইদিকে কিন্তু এনসিপি এবং জামাত কিন্তু প্রায় রীতিমতো, বিশেষ করে এনসিপির চ্যাংরারা আর কি, জঙ্গি জেনারেশন, বিএনপিকে চড়থাপ্পড় প্রায় রেগুলার দিচ্ছে। মানে খুব একটা
খারাপ অবস্থা, এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে ছাত্র শিবির ছাত্রদলকে রীতিমতো দৌড়ের উপর রাখছে। সুতরাং এখন এটা তারা ভাবতেছে যে ক্ষমতায় না আসাটাই ভালো ছিল, বিরোধী দলে থাকা অনেক সহজ। এটা মানে আপনি সেখানে কথা বলতে পারেন, আপনি বলতে পারেন যে সব চুক্তি খারাপ, বা ভারত খারাপ, পলিসি খারাপ, ইন্ডিয়া খারাপ, আমেরিকা খারাপ, সরকার খারাপ। মানে এরপর যখন ক্ষমতায় আসেন তখন দেখবেন যে চুক্তি বাতিল করা কঠিন, বাণিজ্য বন্ধ করা কঠিন, বিদ্যুৎ বন্ধ করা কঠিন, ভৌগোলিক ম্যাপ যেটা আর কি মানচিত্র বদলানো অসম্ভব। তারপরে ফরেন পলিসি স্লোগান দিয়ে চলে না, আপনার প্র্যাকটিক্যাল ক্যারিশমা থাকতে হয়। তখন বুঝবেন যে রাষ্ট্র চালানো আর এই যে বক্তৃতা দেওয়া লন্ডন থেকে বসে বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এটা দুই জিনিস। এবং আমার মনে হয় যে তাদের বিএনপি ভাবতেছে যে তারা বিরোধী দলে থাকলেই আপাতত ভালো ছিল, কারণ এই মুহূর্তে এবং এই যে বিএনপি যে আগামী 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, তারা কি আদৌ 5 বছর থাকতে পারবে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু অবস্থা খারাপ দেখা যাচ্ছে বিএনপির জন্য। লেজে গোবরে একটা অবস্থা, ইন্টারনালি দে আর ভেরি আনপপুলার, এবং অলসো মানে ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট। তারপরে এই যে এইসব কারণে দিল্লির এই ঘটনাটা অনেক বড় ঘটনা। তো এটাকে আমি শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, এটা একটা আইসোলেটেড কোনো মিডিয়া ইভেন্ট না। তো বাংলাদেশ অভিযোগ করছে, ভারত বলছে আমরা অর্গানাইজ করি নাই, আমরা এন্ডোর্স করি না তার বক্তব্য। কিন্তু হাসিনা যে কথা বলছেন এটা তো সত্য, বাংলাদেশ প্রতিবাদ করছে এটাও সত্য, তারেক রহমানের অতীত সামনে আসতেছে, তাকে নিয়েও কথা হচ্ছে এটাও সত্য। তারপরে মিডিয়া ফ্রিডমের প্রশ্ন আসতেছে এটাও সত্য। তারপরে ভারত বিরোধী যে রেটরিক যেগুলো এতদিন চলে আসতেছিল এইটা যেমন সত্য, আবার এই যে ভারতের উপর যে ইকোনমিক ডিপেন্ডেন্সটা আছে বাংলাদেশের, এটা তো একটা চরম একটা কন্ট্রাডিকশন তৈরি করছে যে তুমি ভারতকে ছাড়া বাঁচবে কী করে বাঁচাদন, মানে এই জিনিসগুলি আসতেছে। সুতরাং এই সব কিছু মিলাইয়া বিএনপির জন্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা খুবই ডেঞ্জারাস। তাহলে ভারতের এন্ড গেমটা কী হতে পারে? তা আমার কাছে কয়েকটা পসিবিলিটি আছে। সেটা হলো ভারত তারেক রহমানকে ম্যানেজ করতে চায়, তারেক রহমানকে একটা স্ট্র্যাটেজিক মেসেজ দিতে চায় যে দুই কুলের পলিটিক্সটা আর চলবে না, এটা বাদ দিতে হবে। তারেক বা বিএনপিকে একটা ইন্ডিয়া পলিসি নিতে হবে, এবং এই ভারত শেখ হাসিনাকে এই সমস্ত কাজে একটা লেভারেজ হিসাবে উপস্থাপন করতে চায়, জিয়ে রাখতে চায়। তো ব্যবহার সেটা করুক বা না করুক, কার্ডটা টেবিলে থাকুক। তবে তারপরে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি ভারতের যেই সহজাত একটা সমর্থন, যদি জনগণ চায়, যদি জনগণ শেখ হাসিনাকে গ্রহণ করে, তাহলে ভারতের কোনো আপত্তি নাই। কিন্তু এই শেখ হাসিনাকে যে নিতেই হবে তার উপর নির্ভর করতেছে বাংলাদেশের সাথে ভারতের রিলেশনশিপ। আই ডোন্ট বিলিভ দ্যাট। ভারত প্র্যাগমেটিক্যালি তারা বলতেছে যে আমরা আমাদের ইন্টারেস্টটা দেখব, সেটা তারেক হোক, সেটা হাসিনা হোক, যেই আমাদের স্বার্থ সংরক্ষণ হবে যাদের গিয়ে আমরা তাকেই সমর্থন করব। সুতরাং যেহেতু এখন লিগালি বা ইলিগালি হোয়াটএভার ওয়ে তারেক রহমান ইজ ইন দি গভর্নমেন্ট, ভারতকে এই তারেক রহমানকে নিয়েই ডিল করতে হবে। তারপরে কিন্তু এই যে এত কিছু জিনিস, এটা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে, ডেফিনেটলি প্রভাব ফেলবে। এবং ঢাকা এগুলি নিয়ে প্রশ্ন তুলবে, প্রেস নোট দেবে বা প্রোটেস্ট ডিপ্লোম্যাটিক নোট দেবে, তারা এক্সট্রাডিশন চাইবে, এক্সপ্লেনেশন চাইবে, ডিপ্লোম্যাটিক প্রেশার দেবে। ইন্টারন্যাশনাল রিলেশনস তো এটাই, তাই না? কিন্তু একই সঙ্গে বাংলাদেশকেও বুঝতে হবে যে ভারত একটি সভারেন কান্ট্রি, ভারত একটি স্ট্রং কান্ট্রি, এবং এই ভারতের যে মিডিয়া ইজ এ ভেরি স্ট্রং একটা গ্রুপ, এবং সেটা যে সাউথ ব্লকের নির্দেশে চলে না বা নিয়ন্ত্রণে চলে না, এটাও কিন্তু বাংলাদেশকে সেটা আমলে নিতে হবে। সুতরাং এই যে এই শেষ কথা যেটা আমি বলবো, যে খেলাটা ভালোভাবেই জমে গেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটা ফ্যাসিনেটিং পর্যায়ে এখন ঢুকেছে। শেখ হাসিনা আসতে চান, তিনি কথা বলতে চান, আওয়ামী লীগ আবার রাজনৈতিক স্পেস চাইতেছে,
এবং বিএনপি সেটা কিভাবে মোকাবেলা করবে সেটা দেখতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোথায় নিয়ে যাবে সেটাও দেখতে হবে। তারেক রহমান ভারতের সঙ্গে ক্লিয়ার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ তৈরি করবে কিনা, নাকি দুই দিক ধরে মানে এই যে একুল উকুল দুইটাই ধৈর্য রাখার চেষ্টা করবে, এই জিনিসগুলি দেখতে হবে। ভারত সম্ভবত বাংলাদেশকে এই যে বোঝানোর খেলায় আর নাই। তারা হিসাব করে দেখেছে সম্ভবত যে কে বন্ধু কে শত্রু, কার হাতে কী লেভারেজ, আর কোন কার্ড কখন কোন টেবিলে ফেলতে হবে। তো বাংলাদেশ নিশ্চয়ই তারা নিজেরাও হিসাব করবে, তারা কি ভারতের সাথে থাকবে, তারা কি মানে সাম্প্রদায়িক জঙ্গি শক্তির সাথে থাকবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রের সম্পর্কটা কিন্তু প্রেমের সম্পর্ক না, এটা হিসাব নিকাশের একটা সম্পর্ক, এটা স্বার্থের সম্পর্ক। মানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকলে বন্ধুত্ব হবে, স্বার্থের সংঘর্ষ হলে নেগোসিয়েশন হবে। কিন্তু যদি বাংলাদেশে বসে সারাক্ষণ বলেন যে ভারত শত্রু, ভারত আধিপত্যবাদী, ভারত যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে একসময় ভারতও হয়তো বলবে যে ঠিক আছে, তাহলে এবার শত্রু ভেবেই আমাদের সঙ্গে নেগোসিয়েট করুন। আর সেখান থেকেই হয়তো শুরু হবে আসল খেলা। তাই শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এটা হতে পারে শুধু একটা সংবাদ সম্মেলন, আবার এটা হতে পারে দিল্লির নতুন বাংলাদেশের নীতির প্রথম দৃশ্যমান একটা ট্রেইলার। কোনটা সত্য সময় বলবে, কিন্তু আমি একটা কথা নিশ্চিন্তে বলতে পারি, খেলা জমে গেছে। এখন দেখা যাক পরের চালটা কে দেয়, ঢাকা না দিল্লি। সেই স্লোগান তো চলতেছে দিল্লি না ঢাকা, মানে তো নাকি তারেক রহমান নাকি শেখ হাসিনা নিজেই। তো দেখা যাক। এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।